পুরোটা পানি, পুরোটা পানি, পুরোটা পানি। এই সরকার আলে এরকম হয় কে? এর আগে তো এরকম হয়নি। তাহলে এই সার দিয়ে আমরা এত কষ্ট করে সার নিয়ে যায়, আমার আবাদ করবো কি? আমার আবাদ করলে কি 10 বিঘা, আমার সার দিচ্ছে 1 বস্তা। জমি আছে আমাদের, সার আমরা পাচ্ছি না। সরকার গঠনের পর থেকেই দেশব্যাপী তীব্র জনরোষে পড়েছে বিএনপি সরকার। কোথাও যেন বিন্দুমাত্র শান্তি নেই। ঈদের যাত্রাপথ পরিণত হয়েছে মৃত্যু উপত্যকায়। সড়ক, রেল আর নৌপথে প্রাণ হারানো দিক দিয়ে রেকর্ড গড়েছে এবারের ঈদ উল ফিতর। কেউ ঈদ উদযাপনে বাড়ি যেতে, আবার কেউ কর্মস্থলে ফিরতে প্রাণ হারাচ্ছেন। যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের তীব্র সংকট, কৃষকরা পাচ্ছেন না সার, ব্যাহত হচ্ছে সেচ কার্যক্রম। 5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে বাইকাররা পাচ্ছেন মাত্র 200 টাকার তেল। মানে দেশের ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। তেলের পাম্প থেকে শুরু করে চায়ের দোকান, সবখানে কান পাতলে শোনা যাচ্ছে বিএনপি সরকারের তীব্র সমালোচনা। ক্ষোভে ফুঁসছে জনগণ। বিশ্লেষকরা আশঙ্কা করছেন যে কোনো সময় এই পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ হতে পারে, যে বিস্ফোরণে এলোমেলো হয়ে যেতে পারেন বিএনপির ক্ষমতার মসনদ। সব মিলে এই মুহূর্তে কতটা বিপাকে নতুন সরকার, এভাবে কতদিন ক্ষমতায় থাকতে পারে বিএনপি? বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। নাম্বার 1, সড়ক যেন মৃত্যুফাঁদ। এবারের ঈদযাত্রায় শনিবার সকাল পর্যন্ত 500টিরও বেশি দুর্ঘটনায় 400 জনের বেশি নিহত হয়েছেন বলে জানা গেছে। তবে বিভিন্ন জরিপ বলছে এই সংখ্যা আরও বেশি। এর মধ্যে আহত রয়েছে হাজারের বেশি। 2022 সালে 443 জন, 2023 সালে 328 জন, 2024 সালে 437 জন এবং 2025 সালের ঈদযাত্রায় বিভিন্ন দুর্ঘটনায় 322 জন নিহত হয়েছেন। তবে এবারের ঈদ পূর্বের সমস্ত রেকর্ড ভেঙে দিবে বলে ধারণা করা হচ্ছে। অনেকেই ঈদের দীর্ঘ ছুটিতে বেরিয়ে পড়েন ভ্রমণে। এর বাহিরেও ঈদের কেনাকাটা সহ নানা কারণে মানুষের যাতায়াত বেড়ে যায়। ঈদের ছুটি শেষে আবার যার যার নির্দিষ্ট গন্তব্যে ফেরার যাত্রা শুরু হয়। সব মিলে ঈদ উপলক্ষে সড়কে যাত্রীদের সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। তবে এক্ষেত্রে সড়কে চাপ বেড়ে যায় বলাটাই অধিক সঙ্গত। কেননা দেশের পরিবহন সংখ্যা ও সড়কপথের আকারের সেই বাড়তি যাত্রী সামাল দেওয়ার সক্ষমতা নেই, যে কারণে জল, রেল, সড়কপথে তৈরি হয় বিশৃঙ্খলা। এই বিশৃঙ্খলার মাত্রা এত বেশি যে তাতে বছরের অন্য যে কোনো সময়ের তুলনায় যাতায়াত ব্যবস্থা হয়ে ওঠে আরও বেশি প্রাণঘাতী। এর সর্বশেষ বড় একটি নজির হল 25 মার্চ রাজবাড়ির দৌলদিয়া ফেরিঘাটে নদীতে বাসডুবির ঘটনা। এতে এই ভিডিও বানানোর সময় পর্যন্ত অন্তত 26 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া একাধিক মানুষ নিখোঁজ এবং আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। দেশে এমন সড়ক দুর্ঘটনার বেড়ে যাবার পেছনে অনেকেই সরকারের অব্যবস্থাপনাকেই বেশি দায়ী করছেন। বিশেষ করে সড়ক পরিবহন মন্ত্রী হিসেবে বিএনপি যাকে সিলেক্ট করেছে তিনি একজন বড় মাপের জোকার, যার কাজই উদ্ভট সব কথাবার্তা বলা। তাছাড়া তিনি কখনোই নিজের ব্যর্থতার কথা মুখে স্বীকার করেন না। এর আগে আওয়ামী লীগের সময়ও মন্ত্রী ওবায়দুল কাদের একই কাজ করতেন। এর ফলাফল কতটা ভয়াবহ মানুষ তা দেখেছে। বিএনপির ভবিষ্যতও সেদিকে আগাবে কিনা জানতে হলে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। নাম্বার 2, বিপদে বাংলাদেশের কৃষি। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশের বেশিরভাগ মানুষ কৃষি কাজ করে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশের রফতানি খাতে। বিশেষ করে সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলোতে শাকসবজি সহ কৃষিপণ্য রফতানিতে বড় ধরনের ধাক্কা লেগেছে। রফতানিকারকরা বলছেন পরিবহন ব্যয় বৃদ্ধি সহ সৃষ্টি হচ্ছে নানা অনিশ্চয়তা। সংকট দীর্ঘ হলে চাপে পড়বে রফতানি আয় ও বৈদেশিক মুদ্রা প্রবাহ, শঙ্কা বিশ্লেষকদের। ইরানে চলমান যুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের সাথে বাংলাদেশের এ পর্যন্ত 800-র মতো ফ্লাইট বাতিল হয়েছে। ফলে দেশের রপ্তানিযোগ্য পণ্য পাঠাতে বিলম্ব সহ নানা অনিশ্চয়তায় বড় ধরনের ক্ষতির মুখে পড়ছেন কৃষক আর ব্যবসায়ীরা। বিশ্লেষকরা মনে করছেন সবারই উচিত বিকল্প বাজার খোঁজা, কিন্তু সেদিক দিয়ে এখন পর্যন্ত মোটা দাগে ব্যর্থ সরকার। নাম্বার 3, সার সংকট তীব্র। দেশে ব্যবহৃত মোট সারের বেশিরভাগই বিদেশ থেকে আমদানি করতে হয়, যার প্রধান উৎস সৌদি আরব, মরক্কো, চীন, রাশিয়া ও কানাডা। এর মধ্যেই গ্যাস সংকট মোকাবেলায় দেশের 5টি সার কারখানা বন্ধ রাখা হয়েছে। এমনিতেই দেশীয় উৎপাদনে মোট চাহিদার সামান্য অংশ পূরণ হয়। তার উপর কারখানাগুলো বন্ধ থাকায় আমদানির ওপর নির্ভরতা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে বৈশ্বিক বাজারে সারের প্রধান কাঁচামাল গ্যাসের সরবরাহ সংকট, মূল্য ওঠানামা, জাহাজ সংকট, পরিবহন ভাড়া বৃদ্ধি এবং প্রিমিয়াম চার্জ বাড়ার কারণে আন্তর্জাতিক সারের বাজারে বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে।
এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে বাংলাদেশকে সার আমদানিতে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। এতে কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তার উপরও চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন কৃষি অর্থনীতিবিদরা। এদিকে যে সামান্য সারের সরবরাহ রয়েছে সেটিও পাচ্ছে না কৃষকরা, কারণ ডিলাররা সার মজুত করে কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রি করছে। কিন্তু সরকার এসব সিন্ডিকেট কিছুতেই ভাঙতে পারছে না, যার ফলে কৃষকদের মাঝে বিএনপি সরকার নিয়ে জনরোষ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। নাম্বার 4, তীব্র জ্বালানি সংকট। জ্বালানি একটি দেশের উন্নয়নের প্রাণশক্তি, যার উপর নির্ভর করে শিল্প কারখানা, কৃষি, পরিবহন থেকে শুরু করে মানুষের দৈনন্দিন জীবনযাত্রার প্রতিটি দিক। অথচ সাম্প্রতিক সময় বাংলাদেশে এক গভীর ও বহুমাত্রিক জ্বালানি সংকটের মুখোমুখি হয়েছে। যতটুকুই জ্বালানি মজুত আছে সেগুলোরও সঠিক বন্টন করতে পারছে না সরকার। বেশিরভাগ ডিজেল, পেট্রোল আটকে পড়ে যাচ্ছে মজুতকারীদের হাতে। সাধারণ জনগণ জ্বালানির খোঁজে হাঁসফাঁস করে মরছে। বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি, গ্যাস সরবরাহে অনিশ্চয়তা এবং জ্বালানি তেলের ক্রমবর্ধমান মূল্য পরিস্থিতিকে দিন দিন আরও জটিল করে তুলছে, যার প্রভাব সরাসরি পড়ছে সাধারণ মানুষের জীবন ও দেশের সামগ্রিক অর্থনীতিতে। বর্তমান এই সংকট মূলত আমদানি নির্ভর জ্বালানি কাঠামো, বৈদেশিক মুদ্রার ঘাটতি এবং বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার সম্মিলিত ফল। দেশীয় গ্যাস উৎপাদন ক্রমে হ্রাস পাচ্ছে, অথচ সেই ঘাটতি পূরণে আমদানিকৃত এলএনজির ওপর নির্ভরতা বাড়ছে। কিন্তু ডলার সংকট এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানির উচ্চ মূল্যের কারণে প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। এমনকি দীর্ঘমেয়াদী চুক্তির বাহিরে গিয়ে স্পট মার্কেট থেকে উচ্চ দামে জ্বালানি কিনতে বাধ্য হওয়ায় সংকট আরও তীব্র আকার ধারণ করছে। এই বাস্তবতা স্পষ্ট করে যে জ্বালানি সংকট কোনো সাময়িক সমস্যা নয়, বরং এটি বিএনপি সরকারের দীর্ঘদিনের পরিকল্পনার ঘাটতি, দুর্বল ব্যবস্থাপনা এবং একমুখী নির্ভরতার ফলে একদিকে অর্থনীতির গতি মন্থর হয়ে পড়ছে, অন্যদিকে মানুষের জীবনযাত্রার ব্যয় ক্রমাগত বেড়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে জ্বালানি খাতকে টেকসই পথে নিয়ে যেতে হলে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো, দেশীয় গ্যাস অনুসন্ধান জোরদার করা এবং জ্বালানির সাশ্রয়ী ও দক্ষ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে এই সংকট থেকে উত্তরণের পথ খুঁজে বের করাই সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নাম্বার 5, কমছে রেমিটেন্স প্রবাহ। মধ্যপ্রাচ্যে যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই বাড়ছে ঢাকার অর্থনৈতিক উদ্বেগ। বাংলাদেশ মূলত টিকে আছে রেমিটেন্সের ওপর, আর বেশিরভাগ শ্রমিকরাই থাকেন মধ্যপ্রাচ্যে। যুদ্ধের ফলে রেমিটেন্স প্রবাহতে বড় ধাক্কা লেগেছে। তেল সমৃদ্ধ উপসাগরীয় অঞ্চলে বাংলাদেশি কর্মীদের ওপর যুদ্ধের সরাসরি প্রভাব পড়েছে। এখন পর্যন্ত 5 বাংলাদেশি কর্মীর প্রাণহানির খবর পাওয়া গেছে। আকাশপথে যোগাযোগ বন্ধ থাকায় বৈদেশিক কর্মসংস্থানের মূল কেন্দ্র উপসাগরীয় 6টি দেশে নতুন কর্মী পাঠানো কার্যত স্থবির হয়ে পড়েছে। এই যুদ্ধ দীর্ঘায়িত হলে প্রবাসী আয়ে বড় ধরনের ধাক্কার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে 2025-26 অর্থ বছরে মোট প্রবাসী আয়ের প্রায় 45.40% এসেছে জিসিসিভুক্ত মধ্যপ্রাচ্যের ওই দেশগুলো থেকে। সৌদি আরব, কাতার ও বাহরাইনে বাংলাদেশ মিশন সূত্রে জানা গেছে, চলমান সংঘাতের পর মধ্যপ্রাচ্যের দেশগুলোর আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে নির্ধারিত ফ্লাইট বাতিল হয়েছে, আটকে পড়েছেন বহু কর্মী। আবার কোনো কোনো দেশে বাংলাদেশের কর্মীদের ভিসা, বিশেষ করে এন্ট্রি ভিসা শেষ হওয়ার পথে। তাদের মধ্যে উদ্বেগ বেড়েছে। এই পরিস্থিতিতে বিদেশে নতুন করে কর্মী পাঠানো কার্যক্রমে অচল অবস্থা তৈরি হয়েছে। আবার কেউ কেউ ছুটি বা জরুরি প্রয়োজনে দেশে এসে আটকে গেছেন, এমন কর্মীদের ফিরে যাওয়াও এখন অনিশ্চিত হয়ে পড়েছে। সব মিলে বর্তমান সরকার সব দিক দিয়ে সংকটের মধ্যে পড়েছে। এভাবে চলতে থাকলে শীঘ্রই মানুষ রাজপথে নেমে আসতে পারে, যা পতন ঘটাতে পারে বিএনপি সরকারের। সুপ্রিয় দর্শক, এত সমস্যার মধ্যে বিএনপি কি পারবে নিজেদের মেয়াদের 5 বছর শেষ করতে? কমেন্ট বক্সে ইয়েস বা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।